জগুলার ভেনাস প্রেশার। এটা কি না, আমরা যেটা রাইট এট্রিয়ামে যে ভেনাস প্রেশার, সেই প্রেশারটা হচ্ছে প্রকৃতপক্ষে সেন্ট্রাল ভেনাস প্রেশার। সেটা কতটা হবে আমরা ক্লিনিক্যালি পেশেন্টের রাইট সাইডে ইন্টারনাল জগুলার ভেনের যে পালসেশন সেটাকে দেখে বা ইন্সপেক্ট করে আমরা জাজমেন্ট করি। সেই যে জাজমেন্ট বা মেজারমেন্ট যেটা করছি সেইটাকেই বলা হচ্ছে জগুলার ভেনাস প্রেশার। এটা ক্লিনিক্যালি অ্যাসেস করি। ঠিক আছে, কিভাবে আমরা অ্যাসেস করি না, অ্যাসেস করার জন্য আমরা পেশেন্টকে সেমি ফাউলার্স পজিশন শোয়ানো হয়। তার অ্যাঙ্গেল কত হবে না, হবে 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টটাকে শোয়ানো হবে। এবার আমরা ইন্সপেক্ট করব কোনটা না, রাইট সাইডে ইন্টারনাল জগুলার ভেন। আমরা আর্টারির যে পালসেশন সেটা আমরা হাত দিয়ে ফিল করতে পারি, কিন্তু ভেনাস পালসেশন আমরা ফিল করতে পারি না, আমরা দেখতে পাই। এখানে আমরা দেখব যে এর পালসেশনটা কত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা কোনখান থেকে না, রেফারেন্স পয়েন্ট কোনটা না, স্টার্নাল অ্যাঙ্গেল। এইরকম জায়গা আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল, এই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আমরা ভেনাস পালসেশনটা এই যে ইন্টারনাল জগুলার কতটা উঁচু পর্যন্ত দেখতে পাচ্ছি। সেখান থেকে একটা হরাইজন্টাল লাইন আমরা টানব। কি টানবো? একটা হরাইজন্টাল লাইন আমরা টানলাম। সেই হরাইজন্টাল লাইনটা স্টার্নাল অ্যাঙ্গেল থেকে, এই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে হাইট থাকবে, মানে যতটা হাইটে থাকছে, ডিস্টেন্স যতটা হচ্ছে, সেটাই হচ্ছে জগুলার ভেনাস প্রেশার। মানে ওই হাইটটাকে বলা হচ্ছে জগুলার ভেনাস প্রেশার। সেই হাইটটা কি? হাইটটা হচ্ছে আমরা নর্মালি যেটা থাকে 3 to 4 সেন্টিমিটার অ্যাবভ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। মানে কি, আমাদের এই যে হাইটটা কত হবে, এই যে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে এর হাইটটা হবে 3 থেকে 4 সেন্টিমিটার। সেটার ইকুইভ্যালেন্ট টু কত হবে না, 6 to 8 সেন্টিমিটার অফ ওয়াটারের। একটা 6 to সেন্টিমিটার অফ ওয়াটারের যে প্রেশার, সেটার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 3 to 4 সেন্টিমিটার হাইট। এই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে হাইট, সেই হাইটের সমান হচ্ছে 6 to 8 সেন্টিমিটার ওয়াটারের সমান। এইটাই হচ্ছে আমরা এইভাবে ক্লিনিক্যালি আমরা অ্যাসেস করছি ইন্টারনাল জগুলার ভেনাস প্রেশার, যেটা ইনডাইরেক্ট হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার। এই সেন্ট্রাল ভেনাস প্রেশার তাহলে আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি, আমরা কেন দেখি? জগুলার ভেনাস প্রেশার থেকে আমরা ইনডাইরেক্টভাবে রাইট এট্রিয়াল প্রেশারটা আমরা ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারি। সেটা ইন্ডিকেট করে আমাদের রাইট ভেন্ট্রিকুলের যে ফাংশান কেমন, সেটাকে ইন্ডিকেট করছে। রাইট ভেন্ট্রিকুলার যদি ফেলিওর থাকে বা ফাংশন যদি ঠিক থাকে, ওটাই আমরা ইনডাইরেক্টভাবে ইন্ডিকেট করবে। যেগুলো ভেনাস প্রেশার যদি ঠিক থাকে তাহলে রাইট ভেন্ট্রিকুলার ফাংশন ঠিকঠাক আছে, বা রাইট ভেন্ট্রিকুলার যদি ফেলিওর হয় তাহলে যেগুলো ভেনাস প্রেশার বাড়বে। পেরিকার্ডিয়াল ডিজিজ মানে পেরিকার্ডিয়াল যদি ইফিউশন হয় তাহলে জগুলার ভেনাস প্রেশার বাড়বে। সেখান থেকেও আমরা এই জগুলার ভেনাস প্রেশার থেকে আমরা ক্লিনিক্যালি ইন্ডিকেট করতে পারি যে এই ডিফেক্ট থাকতে পারে। অনুরূপভাবে ভলিউম স্ট্যাটাস বা ফ্লুইড ডেফিসিট আছে কি না, সেটাও আমরা বলতে পারি জগুলার ভেনাস প্রেশার থেকে। জগুলার ভেনাস প্রেশার যদি নর্মাল থাকে তাহলে আমাদের কোনো ভলিউম ডেফিসিট নেই, নর্মাল ভলিউম রয়েছে, মানে ডিহাইড্রেশন কিছু নেই। কোনো কারণে যদি ডিহাইড্রেশন থাকে বা কোনো ফ্লুইড লস হয় বা ব্লাড লস হয় তাহলে জগুলার ভেনাস প্রেশার কমে যাবে। তাহলে ফ্লুইড স্ট্যাটাসও আমরা অ্যাসেস করতে পারি জগুলার ভেনাস প্রেশার থেকে দেখে। এই জগুলার ভেনাস প্রেশারের এই নর্মাল ওয়েভগুলো অনেক সময় এক্সামে পড়ে, সেটা আপনি দেখুন। জগুলার ভেনাস প্রেশার আমরা এটা দেখিয়েছি, এই নর্মালি কত থাকছে না, নর্মালি আমাদের হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে 3 to 4 সেন্টিমিটার হাইট থাকছে। সেটার ইকুইভ্যালেন্ট টু 6 to 8 সেন্টিমিটার ওয়াটারের প্রেশারের সমান। এর যে ওয়েভগুলো, এই দেখুন প্রথম যেটা, এই যে পজিটিভ ওয়েভ কোনটা উঠলো, এই যে ওয়েভটা প্রথম যে উঠলো এ মিনস এট্রিয়াল ওয়েভ। এট্রিয়াল ওয়েভ মানে কি না, আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা কার সঙ্গে কানেক্টেড? সুপিরিয়র ভেনা ক্যাভা কানেক্টেড হচ্ছে ইন্টারনাল জগুলার ভেনের সঙ্গে কানেক্টেড। তাহলে ইন্টারনাল জগুলার ভেনের যে প্রেশার যেটা দেখছি বা হাইট যেটা দেখছি, সেটা প্রকৃতপক্ষে ইনডাইরেক্টভাবে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে রাইট এট্রিয়ামকে অ্যাসেস করছি আমরা। তাহলে রাইট এট্রিয়ামে যদি কোনো কারণে প্রেশারে ফ্ল্যাকচুয়েট হয় তাহলেই আপনার ওয়েভগুলোর ফ্ল্যাকচুয়েট করবে। তাহলে যে এট্রিয়া যখন কন্ট্যাক্ট করছে, মানে রাইট এট্রিয়াম যখন কন্ট্যাক্ট করছে, তখন কি হবে
তাহলে কন্ট্যাক্ট করবে যখন, তখন তো ব্লাড যেমন ভেন্ট্রিকেলে যাচ্ছে ঠিক অনুরূপভাবে আপনার সুপিরিয়র ভেনা কেভারও তো প্রেশার বাড়বে, তাহলে একটা পজিটিভ ওয়েভ তৈরি হবে। সেই যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে এ ওয়েভ। ঠিক আছে, তারপরে কি হবে না আপনার ওই যে কার্ডিয়াক সাইকেল বলেছিলাম, এট্রিয়াল কন্ট্রাকশন হলো, ভেন্ট্রিকেলে ব্লাড চলে গেল, ভেন্ট্রিকেলে ব্লাড যাওয়ার পর ভেন্ট্রিকেল ফিল আপ হলো, ভেন্ট্রিকেল তারপরে তখন তো ডায়াস্টোলে ছিল, তারপরে ভেন্ট্রিকেল কী হলো না কন্ট্রাক্ট করবে। ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে কী হবে, এই যে ট্রাইকাসপিড ভালভ আমরা রাইট সাইডেই দেখছি, যেহেতু রাইট সাইডেটাই শুধু বলবো, ট্রাইকাসপিড ভালভ কী হবে, ক্লোজ হবে। প্রথমের দিকে ক্লোজ হয়ে কী হবে, ট্রাইকাসপিড ভালভটা বাল্জ হবে। বাল্জ হবে মানে কোন দিকে, না টুয়ার্ডস দ্য রাইট এট্রিয়ামের দিকে বাল্জ হবে। সেই সময় বাল্জ হলে কী হবে, তার জন্য একটা পজিটিভ ওয়েভ তৈরি হবে, সেই ওয়েভটাকে বলা হচ্ছে সি ওয়েভ। তাহলে সি ওয়েভ কখন হচ্ছে না ভেন্ট্রিকেলের যে প্রথম কন্ট্রাকশন স্টেজের সময়, যখন ট্রাইকাসপিড ভালভ বাল্জ হচ্ছে টুয়ার্ডস দ্য রাইট এট্রিয়াম, সেই ওয়েভটা হচ্ছে সি ওয়েভ। তারপরে কি হচ্ছে না, তারপরে হচ্ছে এট্রিয়া তো কন্ট্যাক্ট করছিল, এট্রিয়া এবার রিল্যাক্স করে যাবে। এট্রিয়া রিল্যাক্স করলে কী হবে, তাহলে প্রেশারটা কিছুটা কমবে, সেটা হবে এক্স ডিসেন্ট। কী বলা হলো, এক্স ডিসেন্ট। এই যে এটা হলো এক্স ডিসেন্ট। তারপরে কি হবে না, আমার তো এভি ভালভ ক্লোজ, মানে ট্রাইকাসপিড ভালভ ক্লোজ রয়েছে, আমাদের ব্লাড প্যাসিভলি ফ্লো করছে কোথায়, রাইট এট্রিয়ামে ফ্লো করছে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, তারে সেখানে ব্লাড জমতে থাকছে, জমতে থাকলে কী হবে, ভলিউম আস্তে আস্তে করে বাড়বে, সেখানেও একটা পজিটিভ ওয়েভ। ব্লাড যখন জমছে মানে এটিএম যখন ফিল আপ হচ্ছে রাইট এটিএম, তার জন্য একটা আস্তে আস্তে করে প্যাসিভ ব্লাড কি বলে ওখানে ফিল আপ হচ্ছে এটিএমে, তার জন্য যে ওয়েভ হচ্ছে সেই ওয়েভটাকে বলা হচ্ছে ভি ওয়েভ। তারপরে কি হবে, ভেন্ট্রিকেল ডায়াস্টোল হবে মানে রিল্যাক্সড হবে, রিল্যাক্স হলে কি হবে, রিল্যাক্স হলে এভি ভালভ মানে ট্রাইকাসপিড ভালভ খুলে গেল, খুলে গেলে কি হবে, ব্লাডগুলো ফ্লো করতে থাকবে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেলে ফ্লো করলে কি হবে, তাহলে এট্রিয়ামের প্রেশার কমে যাবে, এট্রিয়ামে রাইট এট্রিয়ামে প্রেশার কমে যাওয়া মানে কোথায়, সুপিরিয়র ভেনা ক্যাভার প্রেশার কমবে এবং যেগুলো ভেনাস প্রেশারও কমে যাবে, তার মানে তার প্রেশার কমে গেল মানে নেমে গেল, তাকে বলা হয় ডিসেন্ট। এটাকে বলা হচ্ছে ওয়াই ডিসেন্ট। কি বলা হচ্ছে, ওয়াই ডিসেন্ট। এই যে ডিসেন্টটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। তাহলে আমাদের কি থাকছে, তিনটে পজিটিভ ওয়েভ, একটা হচ্ছে এ ওয়েভ। তাহলে পজিটিভ ওয়েভগুলো কি কি না, প্রথমটা হচ্ছে এ ওয়েভ, তারপরেরটা হচ্ছে সি ওয়েভ, তারপরেরটা হচ্ছে ভি ওয়েভ। এ ওয়েভে এট্রিয়াল ওয়েভ মানে এট্রিয়াল কন্ট্রাকশানের জন্য হচ্ছে, সি ওয়েভ হচ্ছে যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশান শুরু হচ্ছে সেই সময় যে ট্রাইকাসপিড ভালভ রাইট এট্রিয়ামের দিকে বাল্জ হচ্ছে তার জন্য যে ওয়েভ হচ্ছে তাকে বলা যায় সি ওয়েভ। ভি ওয়েভ কোনটা না, এট্রিয়া মানে যে ট্রাইকাসপিড ভালভ ক্লোজ রয়েছে সেই অবস্থায় এট্রিয়া যেটা প্যাসিভ ফিলিং হচ্ছে, আমাদের হার্টের ফিলিংস, হার্টের যে ভেন্ট্রিকুলার ফিলিংস 100% যদি ধরেন ফিলিংসের 80% ফিলিংস হয় প্যাসিভ ফিলিংস, মানে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে প্যাসিভ মানে একা একাই এসে ব্লাড জমে কোথায় না এট্রিয়াম, তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছে। আর 20% যেটা ভেন্ট্রিকেল ফিলিং হয় সেটা এট্রিয়াম কন্ট্রাকশান করলে হয়, এট্রিয়া কন্ট্রাক্ট করলে 20% ব্লাড, বাদ বাকি 20% ব্লাড আপনার ভেন্ট্রিকেলে যাচ্ছে, সেটা এট্রিয়ার কন্ট্রাকশানের সময়। এই যে টোটাল যদি ব্লাড যেটা ভেন্ট্রিকুলার ফিলিংস, তাহলে 20% হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশান আর 80% হচ্ছে প্যাসিভ ফিলিং, যেটা সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে এট্রিয়াতে আসে, এট্রিয়া থেকে পরে ভেন্ট্রিকেলে আসছে। তাহলে এই যে প্যাসিভ ফিলিংস যেটা হচ্ছে, প্যাসিভ ফিলিং মানে এট্রিয়াতে যখন প্যাসিভ ফিলিং হচ্ছে মানে এট্রিয়া ভেন্ট্রিকুলার ভাব তখন ক্লোজ আছে, সেই সময় যে ওয়েভ হয় সেই পজিটিভ ওয়েভটাকে বলা হচ্ছে ভি ওয়েভ, মানে ভেনাস ওয়েভ। ভি ফর ভেনাস, এ ফর এট্রিয়াল আর সি ফর ট্রাইকাসপিড ভালভ বাল্বস টুয়ার্ডস দ্য রাইট এট্রিয়াম। আর ডিসেন্ট কোনটা, নেগেটিভ ওয়েভ কোনটা, দুটো, এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্টটা কোনটা না, এট্রিয়া যখন রিল্যাক্স হচ্ছে এক্স ডিসেন্ট। আর ওয়াই ডিসেন্ট কখন, ওয়াই ডিসেন্ট হচ্ছে যখন ট্রাইকাসপিড ভালভ যখন খুলে যাচ্ছে, ভেন্ট্রিকেল রিল্যাক্স করছে, ট্রাইকাসপিড ভালভ খুলে যাচ্ছে, যখন ব্লাড এট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসছে তখন যে প্রেশার ফল করছে তার জন্য যে ডিসেন্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়াই ডিসেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল আমাদের জুগুলার ভেনাস প্রেশার বা জুগুলার ভেনাস প্রেশারের ওয়েভগুলো, সেগুলো আমরা দেখালাম। এবার অ্যাবনর্মাল ওয়েভ, অ্যাবনর্মাল ওয়েভ কী কী হতে পারে না, যেগুলো ভেনাস, প্রথম হচ্ছে যেগুলো ভেনাস প্রেশার ওয়েভ, যেগুলো মানে গ্রসলি বলা যায় যে যেগুলো ভেনাস প্রেশার বেড়ে গেছে, মানে হাইটটা বেড়ে গেছে। কখন হবে
আমি এই আগেই বললাম রাইট সাইডের হার্টের কোনো ফেলিওর হয়েছে, বা রাইট সাইডের হার্ট ভালো কাজ করতে পারছে না, বা ভলিউম ওভারলোড হয়েছে, কার্ডিয়াক টেম্পোনেট হয়েছে, বা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হয়েছে, সেগুলোর কারণে আপনার জেবিপি রাইজ করতে পারে। আর কখন কমে যাবে? ভলিউম যদি কোনো কারণে হাইপোভলিউমিয়া হয়, ডিহাইড্রেশন হয়, ব্লাড লস হয়, সেক্ষেত্রে আপনার জেবিপি ফল করবে। কখন বলা হবে রাইট? না, নর্মালি কত আমাদের যে হাইট থাকে তার যদি সেটা 3 to 4 সেন্টিমিটার টার্নাল অ্যাঙ্গেল থেকে যদি তার বেশি হয়, 3 to 4 সেন্টিমিটারের বেশি হয়, তখন তাকে বলা হবে জেবিপি রাইজ করেছে, মানে জেবিপি বেড়ে গেছে। এগুলো সব ক্লিনিক্যালি দেখা হচ্ছে কিন্তু, ঠিক আছে, ক্লিনিক্যালি আমরা দেখছি। তারপরে জায়েন্ট ওয়েভ, জায়েন্ট এ ওয়েভ, জায়েন্ট এ ওয়েভ কখন পাবো? না, এ ওয়েভটা কখন হয়? এট্রিয়াল কন্ট্রাকশানের জন্য হচ্ছে, রাইট এট্রিয়াল কন্ট্রাকশানের জন্য হচ্ছে। কিন্তু এট্রিয়া কন্ট্রাক্ট করলে প্রেশার বাড়ছে, সেই এট্রিয়া যখন কন্ট্রাক্ট করছে প্রেশার বাড়ছে, সেই কারণে সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ট্রানজিট হয়ে আমরা ইন্টারনাল জুগুলার ভেনে রিফ্লেক্ট হচ্ছে। যখন এট্রিয়া কন্ট্রাকশান করছে তখন ব্লাড রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছে, কিন্তু যদি ওই আসার পথ যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, মানে ট্রাইকাসপিড স্টেনোসিস হয়, বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, বা পালমোনারি হাইপারটেনশন হয়, তাহলে ব্লাড ঠিকঠাকভাবে আসবে না ভেন্ট্রিকেলে, তাহলে সেক্ষেত্রে প্রেশার বেশি হবে। সেটা দেখাবে জায়েন্ট এ ওয়েভ হিসেবে, মানে এট্রিয়াল ওয়েভটা তখন বড় হবে, ঠিক আছে। ক্যানন এ ওয়েভ কাকে বলছে? এটা হচ্ছে ক্যানন এ ওয়েভ হচ্ছে ইন্টারমিটেন্ট, মানে সবসময় আপনি পাবেন না ওয়েভটা, ওয়েভটা মানে এট্রিয়াল ওয়েভটা সবসময় বড় থাকবে না, মাঝে মধ্যে এটা ইন্টারমিটেন্টলি আপনার ওয়েভটা বড় হবে। সেটা কখন? যখন এট্রিয়া কন্ট্রাক্ট করছে তখন ট্রাইকাসপিড ভালভ ওপেন থাকে নর্মালি, কিন্তু কিছু কিছু কন্ডিশন, যেমন ধরুন কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক মানে কি না, এট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে যে আমার যে এভি বান্ডিল যেটা থাকছে বা এভি নোড থাকছে, ওই জায়গায় কন্ডাকশন টোটালি স্টপ হয়ে গেছে। তার মানে এট্রিয়া তার নিজের মতো করে কন্ট্যাক্ট করছে, ভেন্ট্রিকেল তার নিজের মতো করে কন্ট্যাক্ট করছে, তাহলে কোনটা ওটার সঙ্গে কোনো সময় কোরিলেশন নেই। মাঝে মধ্যে হয়তো কোরিলেশন হচ্ছে, যখন কন্ট্যাক্ট করছে তখন খোলা আছে, আবার কোনো কোনো সময় দেখা যাবে যখন কন্ট্যাক্ট করছে তখন ট্রাইকাসপিড ভালভ বন্ধ আছে। সেই যেই সময় বন্ধ আছে সেই সময়টাতে ওয়েভটা বড় হচ্ছে, ওই কারণে সেই সময় ইন্টারমিটেন্ট ওয়েভ পাওয়া যায়। সেই ওয়েভটাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। কখন পাওয়া যায়? না, কমপ্লিট হার্ট ব্লক, এভি ডিসোসিয়েশন আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলেও এইটা হতে পারে। অ্যাবসেন্ট কখন হবে? অ্যাবসেন্ট কখন হবে? মানে এট্রিয়া যখন কন্ট্যাক্ট করবে না তাহলে ওয়েভ তৈরি হবে না। এট্রিয়াল ফিব্রিলেশনে এট্রিয়াল কোনো কন্ট্রাকশন হয় না, সেটা ফিব্রিট করতে হতে থাকে, কাঁপতে থাকে, সেই সময়টাতে ওয়েভ কোনো থাকে না। আর লার্জ ভি ওয়েভ কখন হবে? না, লার্জ ভি ফর ভেনাস, মানে যখন ব্লাড যেটা অ্যাকুমুলেট হচ্ছে রাইট এট্রিয়ামে, সেটাই তো ওয়েভটা হচ্ছে ভি ওয়েভ। কিন্তু অ্যাকুমুলেট তো এমনি প্যাসিভলি হয়, আরও যদি দেখা যায় তার সঙ্গে কোনো রকমভাবে রিগার্জিটেট হচ্ছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে, তার মানে এমনিতেই প্যাসিভলি ব্লাড এসে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে আপনার রাইট এট্রিয়ামে কালেক্ট হচ্ছে, আবার ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের যে ব্লাড যাচ্ছে পালমোনারি ট্রাঙ্কে, কিছু ব্লাড আবার চলে যাচ্ছে আপনার রাইট এট্রিয়ামে, তাহলে ব্লাডের ভলিউমটা আরও বাড়লো, সেক্ষেত্রে প্রমিনেন্ট ভি ওয়েভ পাওয়া যাবে, ঠিক আছে। প্রমিনেন্ট এক্স ডিসেন্ট কখন হবে? না, কার্ডিয়াক টেম্পোনেটে। প্রমিনেন্ট ওয়াইড ডিসেন্ট কখন হবে? ওয়াইড ডিসেন্ট মানে যেটা ভেন্ট্রিকুলার, মানে ওয়াইড ডিসেন্ট মানে আপনার ব্লাডটা ভেন্ট্রিকেলে চলে আসছে, আরে ভেন্ট্রিকেলে যখন কনস্ট্রিকটিভ পেরিকার্ডিয়াসটি বা কার্ডিয়াক টেম্পোনেট, তাই এমনিতেই ভেন্ট্রিকেল বলুন এট্রিয়া বলুন এটা ভালো কন্ট্যাক্ট করবে না, তার কম্প্রেস করে রাখবে, ব্লাড ভলিউমই থাকবে না, তাহলে ফুললে সে ব্লাডটা আসবে কোথা থেকে? খুলবে যখন, তখন অল্প ব্লাড থাকবে, সেই অল্প ব্লাডই চলে আসবে, ফট করে চলে আসবে আপনার ভেন্ট্রিকেলে। তার মানে কি, হঠাৎ করে আপনার ডিসেন্টটা যেটা হবে ওয়াইড ডিসেন্টটা খুব প্রমিনেন্ট হবে। আর কার্ডিয়াক টেম্পোনেট হলে সে তো এমনিতেই কম্প্রেস করে রেখেছে, সেটা ডিসেন্ট হবে কিন্তু স্লোলি হবে বা অ্যাবসেন্ট হবে, কেন কি তার ভেন্ট্রিকেল বলুন এট্রিয়াম বলুন এইগুলো ভালোভাবে কন্ট্যাক্ট করতে দেয় না, সে পুরো স্ট্রাকচারটাকেই কম্প্রেস করে রেখেছে, ঠিক আছে। এবার এক্সামে কিছু কিছু জিনিস আসে, সেগুলোকে আমি বলি এই জেবিপির সঙ্গে কোরিলেটেড। সেটা হচ্ছে বেকস্ট্রাক্ট। বেকস্ট্রাক্ট কাকে বলছে? এটা একটা না, কার্ডিয়াক টেম্পোনেট,
যদি থাকে এই বেক ট্রায়াডস পাওয়া যায়। কার্ডিয়াক টেম্পোনেটটা কি আগে বলেছিলাম না, যদি পেরিকার্ডিয়াল ফ্লুইডের ভলিউম হঠাৎ বেড়ে যায় বা খুব বেশি হয়, তাহলে ভেন্ট্রিকুলার স্ট্রাকচার বলুন, এট্রিয়াল স্ট্রাকচার বলুন, সেগুলোকে কম্প্রেস করে দেয়, তাহলে ঠিকঠাকভাবে পাম্প মোড করতে পারবে না, তার মানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে হাইপোটেনশন হবে। আর যেহেতু এখানে কম্প্রেস করে রেখেছে, তাহলে কম্প্রেস করলে কী হবে, এট্রিয়ামে যে ব্লাডটা জমছে সেটাও ঠিকঠাকভাবে ভেন্ট্রিকেলে আসবে না, যে ভিপি রাইজ করবে। উপরন্তু কী হবে, এর চারপাশে একটা জলের আবরণ মানে একটা বাধা তৈরি করে রেখেছে, যে সাউন্ডটা হবে সেই সাউন্ডটা আমরা ভালোভাবে স্টেতো বসিয়ে সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাবো না ভালো করে, সেই কারণে মাফল হার্ট সাউন্ড পাওয়া যাবে। এই যে তিনটে জিনিস মানে হাইপোটেনশন, রাইজ জেভিপি আর মাফল হার্ট সাউন্ড, এই তিনটে জিনিস একসঙ্গে পাওয়া যায় কার্ডিয়াক টেম্পোনেটে, সেটাকে বলা হয় বেক ট্রায়াডস। এবার হচ্ছে এওয়ার্ড সাইন কাকে বলা হচ্ছে? এওয়ার্ড সাইন হচ্ছে এই পেরিকার্ডিয়াল টেম্পোনেটেই পাওয়া যায়। ফ্লুইড ফিল্ড হওয়ার ফলে হার্টের চারপাশে এখানে পারকাশন নোটটা হবে ডাল, ব্রেথ সাউন্ডটা হবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, আর ভোকাল রেজোনেন্স মানে ফ্লুইড ফিল্ড এরিয়ার মধ্যে একটা সাউন্ড হলে যে রেজোনেন্স হয় সেটাকে বলা হয় ভোকাল রেজোনেন্স। তার এটা কোথায় পাওয়া যাবে না, লেফট স্ক্যাপুলার জাস্ট তলায়, বিলো দ্য লেফট স্ক্যাপুলা। কোন ক্ষেত্রে না, ওই পেরিকার্ডিয়াল ইফিউশন হলে সেই যে সাইনগুলোকে বলা হয় ওয়াট সাইন। মানে ইন্সপিরেশনের সময় জুগুলার ভেনাস প্রেশার, ইন্ট্রাথোরাসিক প্রেশার বাড়ার জন্য রাইট এট্রিয়ামের উপর কম্প্রেস করে জুগুলার ভেনাস প্রেশার কম করবে, কিন্তু এটা হচ্ছে ঠিক অপোজিট। জুগুলার ভেনাস প্রেশার ইন্সপিরেশনের সময় ফল করার তুলনায় জুগুলার ভেনাস প্রেশার বেড়ে গেল, এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল রাইজ মানে অপোজিট হচ্ছে, সেই সাইনটাকে বলা হয় কসমুয়াল সাইন। কোন ক্ষেত্রে পাওয়া যাবে না, পাওয়া যায় কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস ক্ষেত্রে পাওয়া যায়, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে পাওয়া যায়, সিভিয়ার রাইট হার্ট ফেলিওর এইগুলো ক্ষেত্রে পাওয়া যায়। এইগুলো তাহলে কি, এইখানে এই কারণে আমি বলেছি জেভিপি রাইজ অন ইন্সপিরেশন, স্বাভাবিকভাবে কী হয়, ইন্সপিরেশনের জন্য জেভিপি ফল করে, উল্টো হচ্ছে জেভিপি রাইজ অন ইন্সপিরেশন, সেটাই প্যারালাল টু কসমুয়াল সাইন। সেটা কখন পাওয়া যায় না, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। ঠিক আছে, এবার বলি এখানে না এ ওয়েভ কখন অ্যাবসেন্ট থাকবে। ওই যে বললাম এ ওয়েভ এট্রিয়া যদি কন্ট্রাক্ট না করে তাহলে এট্রিয়াল ফিব্রিলেশনে এ ওয়েভ পাওয়া যায় না। কেন এ ওয়েভ কখন পাওয়া যাবে না, ইন্টারমিটেন্ট প্রমিনেন্ট এ ওয়েভ পাওয়া যায়, তাকে বলা হয় ক্যানন এ ওয়েভ। কখন হবে না, এট্রিয়া এবং ভেন্ট্রিকল দুজনের সঙ্গে কন্ট্রাকশনের কোনো কোরিলেশন নেই, দুজনে তার নিজের মতো করে কন্ট্যাক্ট করে যাচ্ছে, মানে এভি ডিসোসিয়েশন, সেটা কমপ্লিট হার্ট ব্লক ক্ষেত্রে হয়ে যায়, তার ক্যানন ওয়েভ পাওয়া যায়। জায়ান্ট এ ওয়েভ কখন হবে না, জায়ান্ট এ ওয়েভ হবে আপনার, এ ওয়েভ কখন হচ্ছে, এ ওয়েভ হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশনের জন্য, কিন্তু এট্রিয়াল কন্ট্যাক্ট করলো সেই ব্লাডটা ঠিকঠাকভাবে বেরোতে পারছে না, ট্রাইকাসপিড স্টেনোসিস বা পালমোনারি হাইপারটেনশন, সেক্ষেত্রে কী হবে, এ ওয়েভটা বড় হবে। আর লার্জ ভি ওয়েভ কখন হবে না, ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য। কেন হবে না, লার্জ ভি ওয়েভ রিগার্জিটেশনে হচ্ছে এই কারণে না, এমনিতেই যে ভি ওয়েভটা কি ভেনাস ওয়েভ, সেটা আপনার এমনিতেই সুপিরিয়র ভেনা কেভা ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে ব্লাড এট্রিয়ামে এসে কালেক্ট হচ্ছে প্যাসিভলি, ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য তাতে আরও কিউমুলেটিভভাবে আরও কিছু ব্লাড গিয়ে ওখানে হলো, তাহলে এই যে ভি ওয়েভটা তাহলে বাড়বে, সেটা তো ভেনাস ওয়েভ, ব্লাড অ্যাকুমুলেট করার জন্য যে ওয়েভ হচ্ছে সেটাই হচ্ছে ভি ওয়েভ, সেই কারণে সেটা সাইজ বড় হবে। আর প্রমিনেন্ট ওয়াইড ডিসেন্ট কখন হবে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। অ্যাবসেন্ট ওয়াই হবে কখন, কার্ডিয়াক টেম্পোনেটে। আর ঠিকঠাকভাবে চেম্বারগুলো তো ভালোভাবে কন্ট্যাক্ট করবে না, ভালোভাবে কাজ করবে না, সেই জন্য অ্যাবসেন্ট ওয়াই ওয়েভ হবে। আর রাইজ জেভিপি তো বললাম কেন হবে। ভালসালভা ম্যানুভারটা কী জিনিস না, ভালসালভা ম্যানুভার হচ্ছে আমাদের ক্লোজ গ্লটিস কখন হবে, যখন নাক এবং মুখ বন্ধ রেখে আমরা জোরে করে তার এগেনস্টে নিঃশ্বাস ছাড়বো ফোর্সফুলি, সেই ম্যানুভারটাকে বলা যায় ভালসালভা ম্যানুভার। এটা ঘটেটা কি, মানে ঘটনাটা ঘটে কি, এটা হলে ইন্ট্রাথোরাসিক প্রেশার ইনক্রিজ করলে তার সিকোয়েন্সিয়ালি আমাদের কিছু কিছু চেঞ্জ হয়, যেটা বলছি, সেই যে ম্যানুভারটাকে বলা হচ্ছে ভালসালভা ম্যানুভার। এটাতে আমরা কি অ্যাসেস করি, আগে দেখি অ্যাসেস করার আগে এই ভালসালভা ম্যানুভারের ফেজগুলো কী কী। টোটাল 4টে ফেজ থাকে না, 4টে ফেজ কি না, ফেজ 1 কী থাকছে না, আমি প্রথম যখন ক্লোজ গ্লটিসের এগেনস্টে মানে নাক এবং মুখ বন্ধ রেখে জোরে নিঃশ্বাস ছাড়ছি,
সেই সময় কি হচ্ছে, ইন্ট্রাথোরাসিক প্রেশার ইনক্রিজ করছে। ইন্ট্রাথোরাসিক প্রেশার যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, ভেনাস রিটার্ন বাড়বে বোথ সাইডে এট্রিয়ামে ভেনাস রিটার্ন বাড়ছে, মানে বোথ সাইডে ভেন্ট্রিকেলেও ভেনাস ব্লাড বেশি আসছে, তার মানে কি হবে, কার্ডিয়াক আউটপুটও বেশি হবে। কার্ডিয়াক আউটপুট বেশি হওয়া মানে ব্লাড প্রেশার বেশি হবে। ঠিক ব্লাড প্রেশার বেশি হওয়া মানে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম কি করবে, রিফ্লেক্সলি কি করবে না, ব্যালেন্স করার জন্য আমাদের কি করবে, হার্ট রেটটাকে কমিয়ে দেবে। তাহলে রিফ্লেক্সলি তখন কি হবে, হার্ট রেট কমে যাচ্ছে। তাহলে প্রথমে কি হবে, প্রথম পেজে ইন্ট্রাথোরাসিক প্রেশার বেশি হওয়ার জন্য ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়ার জন্য প্রেশার বাড়বে এবং রিফ্লেক্সলি হার্ট রেট কমবে। সেকেন্ড স্টেজে কী হবে না, আমি এই জিনিসটা নাক এবং মুখ বন্ধ করে নিঃশ্বাসটা তখনও দিয়ে যাচ্ছি, কন্টিনিউ করছি। ভেনাস রিটার্ন যেটা হয়েছিল সে তো হয়েই গেছে, আর তো ব্লাড ফিরে আসার মতো নেই, তার মানে ভেনাস রিটার্ন তখন কমে গেল। ভেনাস রিটার্ন কমে গেলে কি হবে, কার্ডিয়াক আউটপুটও কমবে। কার্ডিয়াক আউটপুট কমলে কি হবে, বিপিও কমবে। তখন কি হবে, বিপি কমেছে মানে আবার রিফ্লেক্সলি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য আমাদের হার্ট রেট বেড়ে যাবে। সেটা হলো সেকেন্ড স্টেজ, সঙ্গে ভেসোকনস্ট্রিকশন হবে। তারপরে থার্ড স্টেজে কি হবে না, এই যে নিঃশ্বাস এতক্ষণ সাস্টেনলি আমরা বন্ধ রেখেছিলাম, বন্ধ রেখে নিঃশ্বাস ছাড়ছিলাম, তারপর হঠাৎ করে আমি ওটাকে রিলিজ করে দিলাম, নাক মুখ খুলে দিলাম, নিঃশ্বাসটা যেটা ফোর্সফুলি ছাড়ছিলাম আমি সেটা বন্ধ করে দিলাম। তখন কি হবে, তখন ইন্টারথোরাসিক প্রেশার যেটা আমাদের ইনক্রিজ করছিল সেটা তখন হঠাৎ কমে যাবে। ইন্টারথোরাসিক প্রেশার কমে গেলে কি হবে, সে তো এমনিতেই ব্লাড ছিল না, সে তো ব্লাড আসেইনি, উপরন্তু ইন্টারথোরাসিক প্রেশার কমার জন্য আরও ভেনাস রিটার্ন কমবে, তখন বিপি আরও কমে যাবে। তারপরে কি হবে না, রিকভারি স্টেজে আস্তে আস্তে ফিরবে, তখন আবার দেখা যাবে ইন্টারথোরাসিক প্রেশার বেশি আর নেগেটিভ হওয়ার জন্য আবার ভেনাস রিটার্ন বেশি করে বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। তখন কি হবে যে নর্মাল যেটা ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার যা ছিল পার্সনে তার তুলনায় অনেকটাই বেড়ে যাবে, সেটা বিপি ওভারশুট করবে নর্মালের তুলনায়। আর বিপি বাড়লে রিফ্লেক্সলি আপনার হার্ট রেটও কমবে। এটাই হচ্ছে তাহলে চারটে স্টেজ। তাহলে চারটে স্টেজে ফেজ ওয়ানে কী হচ্ছে, ফেজ ওয়ানে আপনার হার্ট রেট কমছে, বিপি বাড়ছে। সেকেন্ড স্টেজে কি হচ্ছে, সেকেন্ড স্টেজে আপনার বিপি কমছে, হার্ট রেট বাড়ছে। থার্ড স্টেজে কি হচ্ছে, বিপি কমছে, আর ফোর্থ স্টেজে বিপি ওভারশুট করছে, নর্মালের তুলনায় বাড়ছে এবং রিফ্লেক্সলি হার্ট রেট কমছে। তাহলে ভালসালভা ম্যানিউভার আলটিমেটলি কী করছে না, ডিক্রিজ ভেনাস রিটার্ন, আলটিমেটলি কি না, সে প্রিলোড আমাদের কমাচ্ছে। প্রিলোড আফটারলোড আমরা পড়াচ্ছি। এই ভালসালভা ম্যানিউভার মাধ্যমে মানে সাহায্যে আমরা কিছু কিছু হার্ট ডিজিজকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন ধরুন হাইপারট্রফি অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা যদি থাকে তাহলে এর মারমারগুলো, এই মারমার ইন্টেন্সিটি বেড়ে যায় ভালসালভা ম্যানিউভারে। ঠিক অপোজিট হয় অ্যাওর্টিক স্টেনোসিসে। অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয় ভালসালভা ম্যানিউভার করলে এর মারমারটা ইন্টেন্সিটি কমে যায়। ঠিক আছে, এছাড়াও সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে আমরা ভালসালভা ম্যানিউভার করে এসভিটি টার্মিনেট করতেও আমরা এটাকে কাজে লাগাই। এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট কি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট এই যে বললাম, আমাদের হার্ট রেট বাড়লে কি হচ্ছে না, পালসটা কমছে, আবার হার্ট রেট কমলে পালস বাড়ছে। এটা তাহলে কি হয়, এটা অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ হচ্ছে এটাই। যদি অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ফাংশন ঠিকঠাক করছে কিনা সেটা অ্যাসেস করা হচ্ছে এই ভালসালভা ম্যানিউভার মাধ্যমে। আর বিভিন্ন হার্ট ডিজিজ যেটা ডিফারেন্সিয়েট করতে আমরা সাহায্য করছে। তাছাড়া সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেটা হয় সেটা সেই এপিসোডকে টার্মিনেট করতে আমরা এই ভালসালভা ম্যানিউভার ইউজ করি। আর কি, আর আমাদের ভেনাস রিটার্ন, কার্ডিয়াক ফাংশন ইভ্যালুয়েট করতেও আমাদের এই ভালসালভা ম্যানিউভার কাজে লাগে। ঠিক, এবার বলি সেন্ট্রাল ভেনাস প্রেশার মেজারমেন্ট। সেন্ট্রাল আমরা জেভিবির সাহায্যে কী করছি, ক্লিনিক্যালি তাকে অ্যাসেস করছি তার সেন্ট্রাল ভেনাস প্রেশার কত হবে, মানে রাইট এট্রিয়ামের প্রেশার কত হবে। কিন্তু এটা সেন্ট্রাল ভেনাস প্রেশার, এটা আমরা ইনভ্যাসিভলি আইসিইউতে বা কোনো পেশেন্টের আমরা মনিটরিং করছি, রাইট এট্রিয়ামে প্রেশার কত হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার। এই সেন্ট্রাল ভেনাস প্রেশার
কত হয় না স্বাভাবিক, আমি আগে বললাম না 6 থেকে 8 জেভিপি কত বলছিলাম, জেভিপি মানে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে হাইট সেটা ইকুইভ্যালেন্ট টু কত না 6 to 8 সেন্টিমিটার অফ ওয়াটার, সেটার ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে 2 to 6 মিলিমিটার অফ মার্কারি। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার। এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশান কি না সেন্ট্রাল ভেনাস প্রেশার যদি দেখা যায় যে নর্মাল, তার মানে কি তার ভলিউম স্ট্যাটাস নর্মাল। তার যদি দেখা যায় কম রয়েছে 2 মিলিমিটার অফ মার্কারির কম রয়েছে, তার মানে জানবো তার ডিহাইড্রেশন হয়েছে বা হেমারেজ হচ্ছে, বিশেষ করে বার্ন পেশেন্টের সেখানে ফ্লুইড লস বেশি হচ্ছে, বা যদি ডায়ুরেটিক্স ইউজ করি তাহলে আমাদের ডায়ুরেটিক্সে নেগেটিভ ব্যালেন্স তৈরি হচ্ছে। ঠিক আছে, যদি দেখা যায় হাই সিভিপি হয়, সেন্ট্রাল ভেনাস প্রেশার হয়, তাহলে সেটা তাহলে সাজেস্ট করছে সেটা ফ্লুইড ওভারলোড হচ্ছে, কোন সেখানে হার্ট অথবা দেখা যাবে যে হার্টের ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করছে না, এগুলো ইন্ডিকেট করে। এই কারণে আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশার মেনলি মনিটরিং করা হয় ক্রিটিক্যালি ইল পেশেন্ট এবং আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে। কি অ্যাসেস করার জন্য না আমাদের ফ্লুইড স্ট্যাটাস অ্যাসেস করার জন্য, এবং এটাই হচ্ছে বেস্ট ইন্ডিকেটার আমাদের ফ্লুইড থেরাপি কতটা কি দেবো, কতটা যাবে, কতটা করব, সেটা ক্যালকুলেট করতে বেস্ট হচ্ছে মেজারমেন্ট হচ্ছে আপনার সেন্ট্রাল ভেনাস প্রেশার। এটাই ফ্লুইড থেরাপি কেমন হবে না হবে সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখেই আমরা ক্রিটিক্যালি ইল বা আইসিইউ পেশেন্টে আমরা ডিটেক্ট করি। এটা সেন্ট্রাল ভেনাস কি আমাদের রাইট ভেন্ট্রিকুলার ফাংশনকে আমরা ইন্ডিকেট করে। যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, রাইট সাইডে ফেলিওর হয়, তাহলে সেন্ট্রাল ভেনাস প্রেশার আপনার বাড়বে। আর এছাড়াও এটা শক এবং সেপসিস পেশেন্টের আপনার মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা এটা কাজে লাগাই সেন্ট্রাল ভেনাস প্রেশার। কেন কি এদের বিভিন্ন রকম মানে ফ্লুইড ব্যালেন্স প্রচুর পরিমাণে ডিসঅ্যারেঞ্জড হয়, সেটা মনিটরিংয়ের ক্ষেত্রে আপনার সেন্ট্রাল ভেনাস প্রেশার যথেষ্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও যদি কাউকে ডায়ুরেটিক্স দেওয়া হয় বা ভ্যাসোপ্রেশার দেওয়া হয় বা ফ্লুইড থেরাপি, এইগুলো তার যে রেসপন্সটা কেমন হচ্ছে সেটা ভালো অ্যাসেস করা যায় ওই সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং করে। ঠিক আছে, সেন্ট্রাল ভেনাস প্রেশার, এই সেন্ট্রাল ভেনাস প্রেশার ইকুয়াল টু দ্য রাইট এট্রিয়াল প্রেশার এবং সেটা ইকুয়াল টু দ্য রাইট ভেন্ট্রিকুলার প্রেশার। প্রকৃতপক্ষে এটা কত না আমাদের স্বাভাবিক থাকে 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার ইকুইভ্যালেন্ট টু 2 to 6 সেন্টিমিটার অফ মার্কারি। লো মানে হাইপোটেনশন, হাই মানে ফ্লুইড ওভারলোড বা রাইট ভেন্ট্রিকেল রাইট সাইডের হার্ট ঠিকঠাকভাবে কাজ করছে না। আর আমরা এটা মেজার করি হয় সুপাইন অথবা 0 to 30 ডিগ্রি পজিশানে পেশেন্টকে রেখে ট্রান্সডিউসার যেটা প্লেস করা হয় সেটা আছে ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিস। এই ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিসটা কী জিনিস না এটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন যেটা পাস করছে রাইট এট্রিয়াম দিয়ে। সেটার পজিশান কোনটা না 4th ইন্টারকস্টাল স্পেস মিড অ্যাক্সিলারি লাইন বরাবর যেটা ইন্টারসেক্ট পয়েন্ট, সেটাই হচ্ছে ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিস। এটা কি এই জায়গার সিগনিফিকেন্টটা কি না এখানে আপনার প্রেশার হচ্ছে 0 বলে ধরা হয়। যদি এই ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিসের তলায় যদি হয় তাহলে নেগেটিভ প্রেশার, উপরে যদি হয় পজিটিভ প্রেশার। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি না ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিসের যদি আমি কোনো ধরুন ফ্লুইড চালাচ্ছি, আপনারা তো ওয়ার্ডে ফ্লুইড চালান, ফ্লুইড চালাতে যদি দেখা যায় পেশেন্টের বডির তুলনায় হাইট যদি নিচে হয় তাহলে ফ্লুইড যাবে, ফ্লুইড দেখা যায় ফ্লুইড না গিয়ে ব্লাডটা তার দিকে ফ্লো হচ্ছে। আবার যদি দেখা যায় বডির লেভেলে রাখা হয় তখন কোনো ফ্লুইড ফ্লো হবে না। আবার তার বডি থেকে একটু হাইট বাড়ালে তার ফ্লুইড স্পিড বাড়তে থাকবে, যত হাইট বাড়বে তত বাড়তে থাকবে। তার ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিসটা হচ্ছে আমাদের পয়েন্ট, এমন একটা পয়েন্ট যেখানে আমাদের প্রেশার 0, তার নিচে গেলে নেগেটিভ, উপরে গেলে পজিটিভ প্রেশার। এটাই হচ্ছে ফ্লিবোট্যাক্সিস অ্যাক্সিস। ঠিক আছে, সেটা কোথা দিয়ে পাস করে সেটাই বললাম। ঠিক আছে, এবার আসুন প্রিলোড কাকে বলছে। প্রিলোড কি না স্ট্রেচিং অফ ভেন্ট্রিকুলার মাসল অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল বিফোর কন্ট্রাকশন। মানে কি আমাদের যে ভেন্ট্রিকেলের যে সিস্টোল শুরু হচ্ছে, সিস্টোলের আগে ভেন্ট্রিকেলের মাসল যে স্ট্রেচিং পাওয়ার বা স্ট্রেচিংয়ের জন্য যে ফোর্স সেটাকে বলা হচ্ছে প্রিলোড। প্রকৃতপক্ষে ওটা কি প্রিলোডটা কি আরে সিস্টোলের আগে ভেন্ট্রিকেলের যেটা ব্লাড থাকছে সেই অনুযায়ী না ভেন্ট্রিকেল আপনার স্ট্রেচ হচ্ছে,
তার মানে কি ডায়াস্টোলে সিস্টোলের জাস্ট আগে মানে কি ডায়াস্টোলের শেষে, তাহলে এন্ড অফ দ্য ডায়াস্টোল যে ভলিউম, ব্লাডের যে ভলিউম বলুন বা আপনার ভেন্ট্রিকুলার যে ভলিউম বলুন, সেটাই হচ্ছে প্রিলোড। আফটার লোড কি জিনিস? আফটার মানে প্রি কথার অর্থ হচ্ছে সিস্টোলের আগে। সিস্টোলের আগে মানে কি? জাস্ট সিস্টোলের আগে মানে ডায়াস্টোলের একেবারে শেষে যে ভেন্ট্রিকুলার যে ভলিউম, সেটাকে বলা হচ্ছে প্রিলোড। আফটার লোড কোনটা? না, আফটার লোড হচ্ছে সিস্টোল যেটা শুরু হচ্ছে, সিস্টোলের পরে মানে সিস্টোল শুরু হলো, সিস্টোল শুরু হলে যে ব্লাডটা ইজেক্ট হচ্ছে কোথায়? এই অ্যাওর্টাতে। এই অ্যাওর্টাতে ব্লাড যাচ্ছে, সেই যে ইজেকশান হচ্ছে, এটার যেটা রেজিস্ট্যান্ট ফল ওভারকাম করতে হচ্ছে। মানে আপনার যে অ্যাওর্টাতে যে ব্লাড আছে তার একটা রেজিস্ট্যান্ট মানে তার একটা প্রেশার রয়েছে। আমাদের যে ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে, সেই অ্যাওর্টার যে রেজিস্ট্যান্সকে ক্রস করে তবেই তাকে যেতে হচ্ছে ব্লাডটা। সেই যে রেজিস্ট্যান্স অ্যাওর্টাতে, সেই রেজিস্ট্যান্টটাকে বলা হচ্ছে আফটার লোড। তাহলে আফটার লোডটা কি? আফটার লোড হচ্ছে একটা রেজিস্ট্যান্ট যেটা হচ্ছে ভেন্ট্রিকেল ওভারকাম টু ইজেক্ট ব্লাড ডিউরিং সিস্টোল। এই সিস্টোলের সময় ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করলে যে রেজিস্ট্যান্সের এগেনস্টে মানে যে বাধাটাকে অতিক্রম করে তাকে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে অর্থাৎ অ্যাওর্টাতে পাঠাতে হচ্ছে, সেই রেজিস্ট্যান্টটাকেই বলা হচ্ছে আফটার লোড। তাহলে আবার বলছি, প্রিলোড কি জিনিস? প্রি কথার অর্থ হচ্ছে সিস্টোলের জাস্ট আগে, মানে ডায়াস্টোলের এন্ড স্টেজে ভেন্ট্রিকেলের যে ভলিউম, সেই ভলিউমটাকে বলা হচ্ছে প্রিলোড। আর আফটার লোড হচ্ছে ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল, এই যে ভেন্ট্রিকুলার ব্লাড যেটা ইজেক্ট হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে, তার একটা রেজিস্ট্যান্স থাকছে, সেই রেজিস্ট্যান্সটাকে বলা হচ্ছে আফটার লোড। এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি? না, এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে আমাদের ডায়াস্টোল একেবারে শেষ হয়ে গেল, মানে সিস্টোলের জাস্ট আগে, সেই সময় যে ভেন্ট্রিকেলের যে ভলিউম তাকে বলা হয় এন্ড ডায়াস্টোলিক ভলিউম। কি বলা হচ্ছে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম। সেটা কত? 120 ml, বোথ সাইডে, লেফট এবং রাইট সাইডে দুটো প্রায় সমান, মানে লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম প্রায় সমান 120 ml। এন্ড সিস্টোলিক ভলিউম মানে কি? না, ভেন্ট্রিকেলের ডায়াস্টোলের শেষে যে ব্লাড থাকছে সেটাকে বলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। ঠিক অনুরূপভাবে ভেন্ট্রিকেলের সিস্টোলের পর যে ব্লাডটা ভেন্ট্রিকেলে পড়ে থাকছে সেটাকে বলা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। সেই ভলিউমটা কত? 50 ml। তাহলে একটা কথা ভাবুন, আমাদের ভেন্ট্রিকেলে সিস্টোল শুরু হওয়ার আগে ব্লাড ছিল 120 ml, সিস্টোল হলো মানে সিস্টোল কমপ্লিট হওয়ার পর দেখা গেল তার মধ্যে পড়ে আছে ব্লাড মাত্র 50 ml। তাহলে সিস্টোলে মানে ভেন্ট্রিকেল যে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে ব্লাডটা কতটা সিস্টেমিক সার্কুলেশনে পাঠালো? তাহলে 120 ml মাইনাস 50 ml মানে 70 ml। 120 ml মাইনাস 50 ml মানে 70 ml। এই 70 ml ব্লাড ভেন্ট্রিকেল পার কন্ট্রাকশানে সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছে। এই ভলিউমটাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। কি বলা হচ্ছে? স্ট্রোক ভলিউম। তাহলে হোয়াট ইজ স্ট্রোক ভলিউম? স্ট্রোক ভলিউম হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম, মানে 120 ml মাইনাস 50 ml ইকুয়াল টু 70 ml হচ্ছে স্ট্রোক ভলিউম। ঠিক আছে? তাহলে প্রিলোডটা কি? প্রিলোড হচ্ছে ফিল, মানে কি ডায়াস্টোলের শেষে যে ভলিউম, তার মানে ভেন্ট্রিকেল যতটা ফিল হচ্ছে সেটাই হচ্ছে প্রিলোড। আফটার লোড কি? আফটার লোড হচ্ছে রেজিস্ট্যান্ট। কি রেজিস্ট্যান্ট? না সিস্টেমিক সার্কুলেশনের যে রেজিস্ট্যান্ট, মানে অ্যাওর্টার যে রেজিস্ট্যান্ট, যার এগেনস্টে ভেন্ট্রিকেলকে ব্লাড পাঠাতে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, সেটাই হচ্ছে আফটার লোড। আর এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিনা বিফোর কন্ট্রাকশন যেটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, আফটার কন্ট্রাকশন হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। আর ইজেকশন ফ্র্যাকশন স্ট্রোক ভলিউম হচ্ছে আপনার পার স্ট্রোকে যতটা ভলিউম ব্লাড পাঠাচ্ছে তাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। এবার কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কাকে বলছে? না, হার্ট 1 মিনিটে যতটা ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছে তাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। মানে কি?
কার্ডিয়াক আউটপুট ইজ এ ভলিউম অফ ব্লাড পাম্প বাই ইচ ভেন্ট্রিকল ইন 1 মিনিট, মানে কি 1 মিনিটে প্রত্যেকটা ভেন্ট্রিকেল যতটা পরিমাণে ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে হোক বা রাইট এট্রিয়াম যদি হয় তো পালমোনারি সার্কুলেশনে পাঠাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট কত হবে? সহজে বলুন না, আপনার পার স্ট্রোকে কতটা পাচ্ছে, মানে স্ট্রোক ভলিউমটা কত, একবার হার্ট কন্ট্যাক্ট করলে কতটা ব্লাড আমাদের সিস্টেমে পাঠাচ্ছে? 70 ml। তাহলে পার কন্ট্রাকশন মানে পার বিটে 70 ml যাচ্ছে। তাহলে হার্ট 1 মিনিটে কবার কন্ট্যাক্ট করছে, মানে কতটা বিট? তাহলে হার্ট রেটের সঙ্গে স্ট্রোক ভলিউম ইনটু করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, করলে সেটা হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট। তা নর্মালি কত হয়? নর্মালি হচ্ছে 4 to 8 ml। কীভাবে? এই যে স্ট্রোক ভলিউম 70 আর আমাদের হার্ট রেট যদি 72 যদি ধরি পার মিনিটে, এরকম ক্যালকুলেট করে কার্ডিয়াক আউটপুটটা হবে আপনার কত না 70 ইন্টু 70 ইন্টু 72 ml ইকুয়াল টু এইটা, মানে প্রায় 5 লিটার মতো ব্লাড আমাদের নর্মাল কন্ডিশনে, মানে নর্মাল রেস্টিং কন্ডিশনে আমাদের হার্টের প্রত্যেকটা ভেন্ট্রিকেল মানে লেফট এবং রাইট ভেন্ট্রিকেল 1 মিনিটে এই ব্লাডটা আমাদের পাঠাচ্ছে। রাইট সাইডে হলে আপনার লাংসে পাঠাচ্ছে, লেফট সাইডে হলে আপনার সিস্টেমিক সার্কুলেশন মানে আওয়ারটাতে পাঠাচ্ছে। কার্ডিয়াক রিজার্ভ। কার্ডিয়াক রিজার্ভটা কি জিনিস না? কার্ডিয়াক রিজার্ভ হচ্ছে ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট অ্যান্ড রেস্টিং কার্ডিয়াক আউটপুট। আমাদের রেস্টিং কার্ডিয়াক আউটপুট কত? 5 লিটার। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম মানে আপনি এক্সারসাইজ করুন, দৌড়ান, মানে সবচাইতে বেশি কত আপনি কার্ডিয়াক আউটপুট আপনার হতে পারে 1 মিনিটে। যার যত ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট বেশি হবে তার কার্ডিয়াক রিজার্ভ তত বেশি হবে। কেন না, আপনি ধরুন এক্সারসাইজ করে হোক বা কোনো এক্সট্রিম কন্ডিশনে হোক আপনি 30 লিটার আউটপুট করতে পারছেন, কার্ডিয়াক আউটপুট করতে পারছেন। আবার একজন পার্সন দেখা যাচ্ছে সে আউটপুট করছে 10 লিটার। তাহলে কার কার্ডিয়াক রিজার্ভ ভালো? এক্সট্রিম কন্ডিশনে আপনি বেশি ফিট না, আপনি বেশি কার্ডিয়াক আউটপুট করতে পারছেন, মানে আপনার বডি বেশি করে সার্কুলেট হবে, বেশি অক্সিজেন পাবে। আর যার কার্ডিয়াক রিজার্ভ কম মানে কার্ডিয়াক আউটপুট কম, সে কম পাবে, মানে অক্সিজেন পাবে টিস্যুগুলোতে। অতএব কার্ডিয়াক রিজার্ভ মানে হচ্ছে তার ফিজিক্যালি সে কতটা ফিট সেটা দেখার জন্য আমরা এই কার্ডিয়াক রিজার্ভ তার কত সেটা আমরা ক্যালকুলেট করি বা আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট মাইনাস হচ্ছে রেস্টিং কার্ডিয়াক আউটপুটের যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক রিজার্ভ। ঠিক আছে, এবার কার্ডিয়াক ইন্ডেক্স। কার্ডিয়াক ইন্ডেক্স কাকে বলছে? কার্ডিয়াক ইন্ডেক্স হচ্ছে আমাদের যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে পার বডি সারফেস এরিয়াতে। বডি সারফেস এরিয়া কত না, আমাদের যে বডি সারফেস এরিয়া সেটাকে যদি আমার কার্ডিয়াক আউটপুট দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা হচ্ছে 2.5 to 4 লিটার। সেটাই হচ্ছে পার স্কোয়ার মিটার অফ বডি এরিয়াতে যে কার্ডিয়াক আউটপুটের যে পোর্শনটা আমরা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। এবার কার্ডিয়াক আউটপুট যদি আমি ধরে নিই যে ব্লাড বেরোচ্ছে 5 লিটার, 5 লিটারের কতটা পার্সেন্টেজ কোন কোন অর্গান পায় সেটাকে বলে যে ডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুট। এই যে যদি দেখা যায় নর্মাল কন্ডিশন মানে নর্মাল পার্সন এবং রেস্টিং কন্ডিশনে আমাদের ব্রেন যেটা পাচ্ছে, যে ব্লাডটা বের করছে মানে 5 লিটারের 15%টা পায় ব্রেন, হার্ট নিচ্ছে 5%, কিডনি নিচ্ছে সবচাইতে বেশি, কিডনি আর সেটা হচ্ছে 20 থেকে 25%, লিভার এবং তার জিআই ট্র্যাক্ট যেগুলো আছে সেটা নিচ্ছে 25%, স্কেলিটাল মাসল মানে আমাদের যেগুলো ভলেন্টারি মাসল সেগুলো নিচ্ছে 15 to 20%, স্কিন নিচ্ছে 5 to 10%, আর আদার যেগুলো স্ট্রাকচার বা টিস্যু আছে সেগুলো নিচ্ছে 5 to 10%। তাহলে ম্যাক্সিমাম কে নিচ্ছে বলুন তো? ম্যাক্সিমাম এরা দুজনেই নিয়ে নিচ্ছে, কিডনি আর লিভার আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট। এরা প্রায় 50% কার্ডিয়াক আউটপুট, মানে 5 লিটার যদি ধরেন 2.5 লিটার ব্লাড এরাই দুজনে নিয়ে নেয়, বাদ বাকি 2.5 লিটার ব্লাড এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এটা নর্মাল রেস্টিং কন্ডিশন হয়।
কিন্তু এক্সারসাইজ যদি হয় ঠিক উল্টো হয়ে যায়। তখন কি হয়, এক্সারসাইজের সময় আপনার এই স্কেলিটাল মাসেলগুলো তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেই কারণে তাদের ব্লাড ফ্লো বেড়ে যায়। তখন কম্প্রোমাইজ কে হবে, ওই জিআই ট্র্যাক্ট এবং কিডনি এরাই কম্প্রোমাইজ হবে। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক আউটপুটের ম্যাক্সিমাম কে কোনটা নেয়, এবং যদি আরও কোশ্চেন একটা দেয় যে পার্সেন্টেজ অনুযায়ী, মানে যদি পার্সেন্টেজ টিস্যু পার্সেন্টেজ যদি ধরেন, টিস্যু পার্সেন্টেজ অনুযায়ী কে সবচাইতে বেশি কার্ডিয়াক আউটপুট পায়, টিস্যু পার্সেন্টেজ অনুযায়ীও কিডনি সবচাইতে বেশি কার্ডিয়াক আউটপুট পায়। ঠিক আছে, কোন কোন ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটকে এফেক্ট করতে পারে? কার্ডিয়াক আউটপুট মানে কি, হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম দুটো ইনটু করলে যা হবে সেটাই হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুট। স্ট্রোক ভলিউম কিসের কিসের ওপর ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম আপনার প্রিলোডের ওপরও ডিপেন্ড করছে, আফটার লোডের ওপরও ডিপেন্ড করছে, আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিবিলিটির ওপর ডিপেন্ড করছে। তাহলে বলা যায় মেনলি হচ্ছে স্ট্রোক কার্ডিয়াক আউটপুট ডিপেন্ডস অন হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম। আবার স্ট্রোক ভলিউম ডিপেন্ডস করছে প্রিলোড, আফটার লোড এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিবিলিটি। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি না, আমাদের কার্ডিয়াক আউটপুট কখন বাড়ছে, এই এক্সারসাইজের সময় বাড়ে, প্রেগনেন্সি পিরিয়ডে বাড়ছে, জ্বর যখন হয় তখন বাড়ে, হাইপারথাইরয়েডিজমে বাড়ে, কখন কমে যাচ্ছে, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, শক, সিভিয়ার ব্লাড লস। ঠিক আছে, এগুলোতে আমরা কার্ডিয়াক আউটপুট কমে যায়। কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি? কার্ডিয়াক আউটপুট আমরা মেজারমেন্ট ইনভেসিভ প্রসিডিওরে করতে পারি, ইনভেসিভ প্রসিডিওরে করতে পারি। ইনভেসিভ প্রসিডিওরে মেনলি যেটা করা হয় সেটা তিনটে, সেটা হচ্ছে ফিক প্রিন্সিপাল, থার্মোডাইলুশন টেকনিক আর ডাইলুশন মেথড। এইটা খুব একটা ইউজ করা হয় না, ডাইলুশন মেথড। মেনলি যেটা হচ্ছে ফিক প্রিন্সিপাল, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। এটা কি করা হয়, এইটাতে মেনলি আমাদের কতটা অক্সিজেন কনজামশান হচ্ছে এবং আর্টারি আর ভেনাসের মধ্যে যে অক্সিজেন কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, সেটাকে ডিভাইড করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে টোটাল কার্ডিয়াক আউটপুট। এটাই হচ্ছে ফিক প্রিন্সিপাল, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। আর কি, থার্মোডাইলুশন টেকনিক। এই থার্মোডাইলুশন টেকনিক মেনলি আমরা ইউজ করি কমনলি আইসিইউ পেশেন্টে। এটা কি, নাম শুনেই বুঝতে পেরেছেন, এটা থার্মোডাইলুশন মানে আপনার টেম্পারেচার চেঞ্জ মেজার করে আমরা কার্ডিয়াক আউটপুট ক্যালকুলেট করি। সেখানে কি করা হয় না, এইখানে কি করা হচ্ছে না, পালমোনারি আর্টারিতে এক ধরনের ক্যাথেটার ইন্ট্রোডিউস করা হয়, সেটাকে বলা হয় সোয়ান গজ ক্যাথেটার। সেখানে সেই ক্যাথেটার দিয়ে আমরা কোল্ড স্যালাইন ইনজেক্ট করি। কোল্ড স্যালাইন ইনজেক্ট করলে কি হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। সেই টেম্পারেচার চেঞ্জ আমরা মেজার করে কার্ডিয়াক আউটপুট মেজার করছি, সেটাই হচ্ছে থার্মোডাইলুশন মেথড। এটা স্ট্যান্ডার্ড মেথড আমরা আইসিইউ পেশেন্টে ইউজ করা হয়। ঠিক আছে, আর নন ইনভেসিভ প্রসিডিওর এই তিনটে, তার মধ্যে মোস্ট কমনলি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডপলার ইকোকার্ডিওগ্রাফি, আর বাদবাকিগুলো খুব একটা আমরা ইউজ করি না। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড কি কার্ডিয়াক আউটপুট মেজারমেন্ট করা, না সেটা হচ্ছে ফিক প্রিন্সিপাল। ফিক প্রিন্সিপালটা যেটা কি বললাম না, এখানে ফিক প্রিন্সিপাল অক্সিজেন কনজামশান আমাদের কতটা হচ্ছে সেটা ডিভাইডেড বাই আপনার আর্টারি এবং ভেনাসের যে অক্সিজেন কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, সেটা করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট। মোস্ট কমন ইনভেসিভ আইসিইউ মেথড কোনটা না, থার্মোডাইলুশন টেকনিক। আর নন ইনভেসিভ মেথড মোস্ট কমনলি আমরা কি ইউজ করি, ডপলার ইকোকার্ডিওগ্রাফি। ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশনটা কি? আচ্ছা, আমাদের অ্যাডাল্ট পার্সনে তো আপনাকে বলা হয়েছে যে অ্যাডাল্ট পার্সনে কীভাবে অক্সিজেনেটেড ব্লাড আসছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, কীভাবে সার্কুলেট হচ্ছে, সব তো আপনার এতক্ষণ আলোচনা হয়েছে। অ্যাডাল্ট পার্সনের অক্সিজেন কোথা থেকে আসে? বোথ সাইডের লাংস থেকে আসে। কিন্তু বাচ্চাদের লাংস কি কাজ করে? মায়ের পেটে যখন আছে তখন তো লাংস হয় ম্যাচিওর্ড হয়নি, বা ম্যাচিওর যদি হয়েছে সেগুলো কিন্তু তখনও পর্যন্ত এয়ার পায়, মানে তার শ্বাসনালীতে কোনো বাতাস যায়নি, লাংসেও কোনো বাতাস যায়নি, তাহলে তো অক্সিজেন পাওয়ার কোনো লাংসে কোনো কথা নেই। তাহলে বাচ্চারা অক্সিজেন কোথা থেকে পাবে? বাচ্চারা অক্সিজেন পাবে মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে অক্সিজেন নেবে। মায়ের কাছ থেকে অক্সিজেন কোথা থেকে নিচ্ছে না, আম্বিলিকাল
আম্বিলিকাল ভেন দিয়ে নিচ্ছে। এই আম্বিলিকাল ভেন, একটা জিনিস আগেই বলেছিলাম, হার্টে যে স্ট্রাকচারগুলো ব্লাড নিয়ে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ভেন, আর যে স্ট্রাকচারগুলো হার্ট থেকে ব্লাড বেরিয়ে যে স্ট্রাকচারগুলোতে চলে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে আর্টারি। তাহলে ব্লাড নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাবে? ভেনই নিয়ে যাবে। তাহলে আম্বিলিকাল ভেন কি করছে? মায়ের শরীর থেকে অক্সিজেনেটেড ব্লাড বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাবে? না এই যাচ্ছে আম্বিলিকাল ভেন দিয়ে একটা লিভারে গেল কিছুটা পোর্শন, মানে সে সামান্য পোর্শন, বাদ বাকি কী করছে? ডাকটাস ভেনোসাসে ড্রেন করছে, দিয়ে সেই ডাকটাস ভেনোসাস কোথায় ড্রেন করছে? না ইনফিরিয়র ভেনা কেভাতে। এই ইনফিরিয়র ভেনা কেভা কোথায় গিয়ে ড্রেন করছে? না রাইট এট্রিয়ামে ড্রেন করছে। এবার রাইট এট্রিয়ামে এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে রয়েছে এই রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝখানে একটা ফুটো রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফোরামেন ওভেল। কি বলা হচ্ছে? ফোরামেন ওভেল। এই ফোরামেন ওভেলের কাজ কি? এই যে ব্লাডটা এলো, এর মেজর ব্লাড মানে 2/3 পোর্শন ব্লাড চলে আসছে কোথায়? এই ফুটো দিয়ে লেফট এট্রিয়ামে চলে আসছে। ঠিক আছে, বাদ বাকি ব্লাড কি হচ্ছে? না যখন এট্রিয়াম কন্ট্যাক্ট করছে তখন রাইট ভেন্ট্রিকেলে আসছে, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কে যাচ্ছে। আবার এই পালমোনারি ট্রাঙ্কে এইখান থেকে, পালমোনারি ট্রাঙ্ক থেকে এখানে এই ডিসেন্ডিং অ্যাওর্টা, এই যে আর্চে অ্যাওর্টার পরে যে ডিসেন্ডিং অ্যাওর্টা, এখানে একটা কানেকশান আছে, সেটাকে বলা হচ্ছে ডাকটাস আর্টারিওসাস। এই ডাকটাস আর্টারিওসাসের মাধ্যমে অধিকাংশ ব্লাডটা কি হচ্ছে? এই যে রাইট ভেন্ট্রিকেল থেকে যে ব্লাডটার পালমোনারি ট্রাঙ্কে গেল, সেটা অধিকাংশ ব্লাড বাইপাস হয়ে এই অ্যাওর্টাতে চলে যাচ্ছে। সামান্য পোর্শন ব্লাড যাচ্ছে আপনার বোথ সাইডে লাংসে পালমোনারি আর্টারি দিয়ে। কেন কি? এখানে বোথ সাইডে লাংস তখনও পর্যন্ত আপনার এয়ার পায়নি, মানে পালমোনারি রেজিস্ট্যান্স বেশি আছে, সেই দিকে ব্লাড বেশি যাবে না। ঠিক পালমোনারি ভেন দিয়ে কোথায়? ভেন্ট্রিকেলে লেফট এট্রিয়ামে আসবে, কিন্তু লেফট এট্রিয়ামে তো এইখানে ব্লাড বেশি পাচ্ছে না, তাহলে এই দিক থেকে ব্লাড বেশি আসবে না। মেন ব্লাড তাহলে কোথা থেকে আসছে? মেন ব্লাডটা আসছে আপনার এই ফোরামেন ওভেল দিয়ে আসছে রাইট এট্রিয়াম থেকে। সেই রাইট এট্রিয়াম থেকে যে ব্লাডটা এলো, রাইট এট্রিয়াম থেকে যে ব্লাডটা এলো এই ফোরামেন ওভেল দিয়ে, সেই ব্লাডটা এসছে কোথায়? লেফট এট্রিয়ামে এলো, লেফট এট্রিয়াম থেকে এলো লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি অ্যাওর্টা দিয়ে আপনার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। আর পুরো শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার বাচ্চার কোথায়? আম্বিলিকাল আর্টারি দিয়ে ফিরে যাচ্ছে কোথায়? আপনার আবার প্লাসেন্টাতে। আর ঠিক অনুরূপভাবে প্লাসেন্টা থেকে আবার ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আপনার দুটো এখানে ভাইটাল জিনিস মনে রাখুন। অক্সিজেনেটেড ব্লাড বাচ্চার কে ক্যারি করে নিয়ে আসছে হার্টের দিকে? নিয়ে আসে, হার্টে নিয়ে আসছে মানে ভেন, সেটা হচ্ছে আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেন কটা থাকে? একটা থাকে। কিন্তু আপনি একটু মনে রাখুন, যখন বাচ্চা প্রাইমারি স্টেজ মানে যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন কিন্তু ওদের দুটো আর্টারি দুটো ভেনই থাকে, কিন্তু ভেনের মধ্যে একটা ভেন, দুটোর মধ্যে একটা ভ্যানিশ হয়ে যায়, একটা অ্যাবলিশ হয়ে যায়, থাকে একটা। তাহলে কোনটা ভ্যানিশ হয়? না রাইট সাইডেরটা ভ্যানিশ হয়ে যায়, লেফট সাইডেরটা থেকে যায়। আপনার মনে রাখার জন্য মনে রাখুন, ভেন ভ্যানিশ। কে ভ্যানিশ হবে? না ভেন ভ্যানিশ। কোন সাইডেরটা ভ্যানিশ? না রাইট সাইডেরটা ভ্যানিশ। কীভাবে মনে রাখুন? না লেফট মানে লেফট সাইডেরটা থেকে যায়, আর লেফট সাইডের ভেনটাই থেকে যাচ্ছে, রাইট সাইডের ভেনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর আর্টারি কটা থাকছে? আর্টারি দুটোই থাকছে। এই দুটো আর্টারি কী করছে? বাচ্চার শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাচ্ছে প্লাসেন্টাতে। যে প্লাসেন্টা কী হচ্ছে? এখানেই ওটা যা কিছু হয়, গ্যাস বলুন, অক্সিজেন বলুন, নিউট্রিশন বলুন বা ওয়েস্ট প্রোডাক্ট বলুন, এখানে এর মাধ্যমেই এর আদান প্রদান হচ্ছে, বা ওখানেই দিচ্ছে, ও মায়ের মাধ্যমেই ওর সব কিছু হচ্ছে। এখানে কটা ভেন থাকে? একটা ভেন আর দুটো আর্টারি থাকে। এই ভেনটাই অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এই ডাকটাস ভেনোসাস কি করছে? যেটাতে গিয়ে আপনার আম্বিলিকাল ভেন গিয়ে মিশছে,
সেটা মোস্ট অফ দ্য অক্সিজেনেটেড ব্লাড আম্বিলিকাল ভান সেটা গিয়ে মিশছে সুপিরিয়র ভেনাকে, কোথায় সুপিরিয়র ভেনা সেটা বাইপাস করছে কোথায়, এই ডাক্তার আর্টেরিওসাসটা লিভারকে বাইপাস করছে। মোস্ট অফ দ্য অক্সিজেনেটেড ব্লাড কি হচ্ছে, এই মোস্ট অফ দ্য অক্সিজেনেটেড ব্লাড সেটা এই রাইট এট্রিয়াম থেকে ফোরামেন ওভেল দিয়ে কোথায় আছে, লেফট এট্রিয়াম থেকে কোথায় আছে, লেফট ভেন্ট্রিকেল থেকে যাচ্ছে অ্যাওর্টাতে। তাহলে সেটাই হার্ট এবং ব্রেন সব জায়গাকে সাপ্লাই করছে। আর ব্লাড ফ্রম দ্য সুপিরিয়র ভেনাকে বা যেটা আসছে সেটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে আপনার পালমোনারি আর্টারিকে বাইপাস করছে কে, পালমোনারি আর্টারি থেকে বাইপাস করছে লাংস, যেহেতু ম্যাচিওর করে না সেখানে হয় রেজিস্ট্যান্স বেশি হয়, সেখানে ডাক্টাস আর্টেরিওসাস, এই ডাক্টাস আর্টেরিওসাসের মাধ্যমে ডিসেন্ডিং অ্যাওর্টাতে মিশছে, ফলে সেখানে পালমোনারি আর্টারিকে বাইপাস করছে। তাহলে আম্বিলিকাল আর্টারি কী করছে, ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করছে কোথায়, প্লাসেন্টাতে, বাচ্চার শরীর থেকে। আর স্মল অ্যামাউন্ট অফ ব্লাড যেটা লাংস নিচ্ছে সেটা কোথায়, খুব যথেষ্ট, কারণ পালমোনারি রেজিস্ট্যান্স অনেকটাই বেশি। আর এখানে কি এই তিনটে ইম্পর্টেন্ট ফিটাল শান্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফিটাল শান্ট কি না, ডাক্টাস ভেনোসাস, এটা কি করছে, লিভারে নয়, মেনলি এটা ইনফিরিয়র ভেনা কেভাতে গিয়ে মিশছে, তাহলে বাইপাস ইজ দ্য লিভার। ফোরামেন ওভেল সেটা কি বাইপাস করছে, এটাও লাংসকে বাইপাস করছে ফোরামেন ওভেল। ডাক্টাস আর্টেরিওসাস এটা কি বাইপাস করছে, এটাও আপনার লাংসকে বাঁচে, মানে এরা ফোরামেন ওভেল থাকার জন্য রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছে না, লেফট এট্রিয়ামে চলছে, তাহলে লাংসে আর যাওয়ার কোনো প্রশ্ন নেই। ঠিক অন্যরকম ডাক্টাস আর্টেরিওসাস থাকার জন্য লাংসে না গিয়ে আপনার ডিসেন্ডিং অ্যাওর্টাতে ব্লাড চলে যাচ্ছে, তাহলে ডাক্টাস আর্টেরিওসাসকেও লাংসকে বাইপাস করছে, ফোরামেন ওভেলও লাংসকে বাইপাস করছে। এবার আফটার বার্থের পর আপনার কি হচ্ছে, ফোরামেন ওভেল যেটা হয় সেটা থেকে যায় ফসা ওভালিস। ওই জন্য বলছিলাম না যে ইন্টার আর্ট্রিয়াল সেপ্টামের একটা স্ট্রাকচার থাকে, ডিপ্রেশন থাকে, তাকে ফসা ওভালিস, সেটা হচ্ছে একটা ফোরামেন ওভেলের রেমেন। আর ডাক্টাস আর্টেরিওসাস কি করে, যেটা আর্টেরিওসাস যেটা ওটা পালমোনারি ট্রাঙ্কের সঙ্গে ডিসেন্ডিং অ্যাওর্টা যেটা হয় কানেকশানে ছিল ফিটাল সার্কুলেশনের সময়, সেটা হচ্ছে লিগামেন্টাম আর্টেরিওসাস। এই ডাক্টাস আর্টেরিওসাস যদি অ্যাডাল্টের যদি পারসিস্ট করে, মানে যদি ফিটাল মানে বাচ্চার জন্মের পর থাকে, তাকে বলে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। তাতে এক ধরনের মারমার পাওয়া যায়, কন্টিনিউয়াস মেশিনারি মারমার, যেটা বললাম আগে। আর ডাক্টাস ভেনোসাস এটা কি হয় না, লিগামেন্টাম ভেনোসাস তৈরি হয়। আম্বিলিকাল ভেন কি তৈরি করে, লিগামেন্টাম টেরিস হেপাটিস আম্বিলিকাল ভেন তৈরি করছে, যেটা রেমনেন্ট, আম্বিলিকাল ভেন থেকে যেটা রেমনেন্ট তৈরি হচ্ছে আর কি আফটার বার্থে। আর আম্বিলিকাল আর্টারি থেকে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এইগুলোই মনে রাখুন, দিলে এটাই ফিটাল সার্কুলেশন।